রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক হুইপ, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক শ্রমিক নেতা এবং জননেতা যারা মুজিবুর রহমান সরওয়ার, নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা, সাবেক এমপি, বিএনপি অন্যতম নেতা যেমন কাজীমুদ্দিন আলম সহ আজকের অনুষ্ঠানের সঞ্চালক লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ, আলোচকবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সুধীমণ্ডল, আল্লাহ অসীম মেহরবানিতে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থান এবং শেষ বাংলাদেশের জন্য হয়তো আমাদের জীবনে শেষ আর একটা ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান আমরা দেখলাম ২৪-এ। এর প্রত্যেকটিকে সক্রিয়ভাবে এবং এর পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, সেই জন্য সকল বুঝান। যারা এর যে কোনোটার বিরোধিতা করেছে, তারা আক্ষেপ করেছে, কিন্তু তারা কিন্তু আমাদের মাঝেই আছে। যারা এতে যুক্ত হয় না, তারা এটার গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা করে। যদি এটাকে মিথ্যা না করে দিতে পারে, তাহলে অন্তত তার গুরুত্ব কমানোর চেষ্টা করে। আমরা সম্প্রতি তার কিছু লক্ষণ দেখছি। একটু আগে ডাক্তার ইরান সাহেব বলেছেন যে বিগত ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান যেটা হয়েছে, আমি ছাত্র শ্রমিক বলছি এই কারণে যে শহীদের তালিকা আমরা দেখেছি, তাদের পেশাগতভাবে বা পরিচিতির দিক থেকে সর্বোচ্চ শহীদ হয়েছে দেশের শ্রমজীবী মানুষ, তারপরে শিক্ষার্থীরা, সাধারণ মানুষ। এই গণঅভ্যুত্থানকে কেউ বিপ্লব বলে, কেউ এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলার চেষ্টা করে। আমরা সবাই জানি যে স্বাধীনতার মাধ্যমে একটা রাষ্ট্র পাওয়া যায়, একটা পতাকা পাওয়া যায়, একটা স্বতন্ত্র পরিচিতি পাওয়া যায়। ২৪-এর যে গণঅভ্যুত্থান, এটাকে বহিমান্বিত করার জন্য এটা মুক্তিযুদ্ধের সমান করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা শুধু তাদের প্রয়োজন যারা ৭১-এর স্বাধীনতাকে এখনো মনে প্রাণে মেনে নিতে পারে। তাহলে আমরা বলবো যে বিষয়টা সবার সচেতন থাকা দরকার। আন্দোলন, সংগ্রাম, গণঅভ্যুত্থান, বিপ্লব, স্বাধীনতা, এর প্রত্যেকটা রাজনৈতিক বিশ্লেষণ সুনির্দিষ্ট পরিচিতি আছে, সুনির্দিষ্ট অর্থ আছে। আমি চাইলেই সে অর্থ বদলে দিতে পারি না, এটা মনে রাখা উচিত আমাদের। প্রিয় সাথীরা, ২৪-এর যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, হাজারো শহীদ, তাদের সমাজ স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। অনেকের নাম বহুল প্রচারিত, অনেকেই আমাদের স্মৃতি আড়াল রয়ে গেছে। লেবার পার্টিরও ২ জন
নেতা, একজন শ্রমজীবী মানুষ ছিলেন শহীদ আউয়াল মিয়া, আরেকজন শিক্ষার্থী ছিলেন শহীদ নাইম হাওলাদার। সবার প্রতি সবার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই, মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাত্রা কামনা করি। যারা আহত হয়েছেন আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি। একই সাথে গত 16 বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে যে হাজারো মানুষ গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, আমরা তাদের হত্যার কামনা। যারা গুম হয়ে আছেন, অনেক বছর পরে অনেকেই মুক্ত হয়েছেন, যারা এখনো হন নাই তাদের পরিবার তাদের প্রতীক্ষায় আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তারা তাদের স্বজনদের ফিরে পায়, আর না পেলে আল্লাহ যেন তাদেরকেও বেশ নসিব করে। লক্ষ লক্ষ মানুষের দেশের হামলা মামলার শিকার হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে। এই মানুষগুলি জুলাইয়ের আগস্টের এই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে। তাদের প্রতি শ্রদ্ধা না জানানো অকৃতজ্ঞতা। আমরা এখনো ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করি, কারণ তারা ছিলেন আমাদের চেতনার বারুদে নিক্ষিপ্ত প্রথম অগ্নিস্ফুলিঙ্গ। তারা আমাদের চেতনার বারুদে আগুন ধরিয়ে দিয়েছিলেন, যার ফলে আমরা আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা দিয়েছি। এবং ওই যে আমাদের সমুন্নত চেতনা, সেটাকে ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা 90-এর ছাত্র গণঅভ্যুত্থান করেছি। আর সেই চেতনার ধারাবাহিকতায় আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। স্বৈরাচার ফাঁসিবাদে পরিণত হয়েছে, সেই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং আমরা দেশকে মুক্ত করেছি। শুধু শাসক বদলানোর জন্য এই লড়াই হয় নাই। স্বাধীনতার যুদ্ধ যেমন শুধু একটি ভূখণ্ড পাওয়ার জন্য ছিল না, গণতন্ত্রের জন্য ছিল, মানবিক মর্যাদার জন্য ছিল, সামাজিক ন্যায় বিচারের জন্য ছিল। তেমনি এই 16 বছরের অব্যাহত আন্দোলন, 24-এর ছাত্র গণঅভ্যুত্থান, এটাও শুধুই একজন শাসকের পরিবর্তনের জন্য না, অগণতান্ত্রিক একটা সরকারের বিপরীতে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যে সরকার জনগণকে জবাবদিহিতা করবে, যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত, কোন রাজ্যের ভোট না, কোন প্রার্থীহীন নির্বাচন না, কোন আমি দাবির নির্বাচন না, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এবং তার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত আমাদের এই যে হাজার হাজার শহীদ, লক্ষ লক্ষ আহত এবং নির্যাতিত মানুষ, তাদের স্মৃতি প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারব। আর সেই জন্যই আজকে লেবার পার্টি এই আলোচনার শিরোনামে গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচনের কথা বলেছে। আমি বলছিলাম আপনাদেরকে যে মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশে, মুক্তিযুদ্ধের পরে আমরা যারা যুদ্ধ করলাম, যারা যুদ্ধে যায় নাই, যুদ্ধের ধারে কাছে ছিল না, এমন মানুষদেরকে আমরা দেখেছি
তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা শেখাতে এসছেন আমাদের। এক একজন তার মনের মাধুরী মিশিয়ে বর্ণনা করার চেষ্টা করেছেন, এটা হলো মুক্তিযুদ্ধের জন্য। আর একজন বলেছেন এটা হলো মুক্তিযুদ্ধের জন্য। আর আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদেরকে তা শুনতে হয়েছে। এবারও তাই, যারা রাজপথে ছিলেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, তাদেরকে কিছু কিছু মানুষ শেখানোর চেষ্টা করছেন এই আন্দোলন, এই গণঅভ্যুত্থান ছিল এই জন্য। আপনাদের মনে থাকার কথা, অনেকে যারা মুরব্বী আছেন, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় তার আগে যে লড়াইটা হয়েছিল আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, তারপর একটা নির্বাচন হয়েছিল এই দেশে। এটার ভিত্তি ছিল তৎকালীন আওয়ামী লীগের ৬ দফা এবং সেই সময় সর্বদলীয় ছাত্র ঐক্যের ২১ দফা। এই সব দফার কোথাও ধর্ম নিরপেক্ষতা কিংবা সমাজতন্ত্র শব্দ ছিল না। কিন্তু স্বাধীনতার পর সংবিধানে এই শব্দ দুটো ঢোকানো হলো এই বলে যে এটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন। এবারও আপনাদের এটা তো ভুলে যাওয়ার কোনো কারণ নাই যে এই যে ২৪শে জুলাই আগস্ট, মাত্র ১ বছর এখনো পূর্ণ হয় নাই এর বিজয়ে, সেখানে আমরা যেসব বক্তব্য শুনেছি, যেসব স্লোগান শুনেছি, সেখানে তো ছিল ঘোষিত আকাঙ্ক্ষা নাকি, চাওয়া তো ছিল সেখানে। আর এখন যা বলা হচ্ছে সেখানে পিআর সিস্টেম চাওয়া ছিল। বলেন যে ২৪শে ছাত্র গণঅভ্যুত্থান, সেই ছাত্র গণঅভ্যুত্থানের যে স্লোগান, যে বক্তব্য, যে দাবি, তার মধ্যে কি পিআর সিস্টেমের কথা ছিল? তার মধ্যে উচ্চ সভার কথা ছিল? এই বিষয়গুলিতে যদি এখন আপনি যদি বলেন যে এটা জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, চেতনা, তাহলে তো মুশকিল। আমরা বলেছিলাম উচ্চ সভার কথা ৩১ দফা কর্মসূচিতে, আর এটা বিএনপির কর্মসূচি ছিল না। বিএনপি আমরা একটা প্রণয়ন করেছিলাম, তারপরে আমাদের যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সবার সঙ্গে আলোচনা ক্রমে আমরা ৩১ দফা ঘোষণা করেছিলাম, সেখানে উচ্চ সভার কথা ছিল। কিন্তু আমরা অনেক দাবি করেছি, ১০ দফা করেছি, ২৭ দফা করেছি, ৩১ দফা করেছি, শেষ পর্যন্ত আমরাও ১ দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। একইভাবে ২৪শে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ৯ দফা, সেই আন্দোলন ফাইনালি ৩রা আগস্টে আজকের দিনে ১ দফায় পরিণত হয়েছে। তো ফ্যাসিবাদের পতন চাই, গণতন্ত্র ফিরে যায়। আল্লাহর মেহেরবানিতে সকলের সম্মিলিত চেষ্টায় কিছু আওয়ামী ঘরানার লোকজন বাদে এদেশের সাধারণ মানুষের সমর্থনে আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। কিন্তু এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি না। কারণ এই মুহূর্তে প্রধান দাবি হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার, যে অধিকার তারা দীর্ঘদিন প্রয়োগ করতে পারে নাই, সে অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া। নিশ্চয়ই সংস্কারের প্রয়োজন আছে বলেই তো আমরা ৩১ দফা দিয়েছিলাম, এবং এটাই ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, যা সংস্কারেরই রূপরেখা ছিল।
আমাদের চেয়ে বেশি বা আমাদের চেয়ে আগে সুস্পষ্ট সংস্কারের প্রস্তাব আর কেউ দেয়, আমরা বেশি করে চাই। এবং এই বাংলাদেশে ঐতিহাসিক যত সংস্কার হয়েছে সেগুলো তো আমরাই করেছি। আপনার একদলীয় স্বৈর শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র, এর চেয়ে বড় সংস্কার আর কি? রাজনৈতিকভাবে রাষ্ট্রপতি শাসিত সরকারের জায়গায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার চেয়ে বেশি আর কি? সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার চেয়ে সংস্কার আর কি? বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার চেয়ে সংস্কার আর কি? মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই যে তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠা, এই যে বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা, এই যে পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠার মাধ্যমে সারা দেশে গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা, এমনকি ভ্যালু এডেড ট্যাক্স যে ব্যবস্থা, যেটা আজকে আমাদের রেভিনিউ ইনকামের সবচেয়ে বড় সোর্স, সবই তো আমরা করেছি। আমাদেরকে সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছি। আমরা বুঝি, একেবারে বুঝি না তা না, যে সব বিষয়গুলিতে সংস্কার কমিশন যা প্রস্তাব করেছে তার বাইরের বিষয় নিয়েছে। এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করার যে চেষ্টা, সেই চেষ্টার তো কারণ আছে। কেউ কেউ সংগঠিত হওয়ার জন্য আরো একটু বেশি সময় চাইছেন। আমি খুব দুর্ভাগ্য আমাদের কাছে, যার মধ্যে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার বলেছি, সেই সরকারে কেউ বলেছে যে তারা নতুন একটা সংগঠন করেছে, তাদের সংগঠিত হওয়ার জন্য একটু সময় দেওয়া হবে। খুব দুর্ভাগ্য। আবার কেউ নানা জোট তৈরির চেষ্টা করছেন। কিছুদিন আগেও যারা একজন আর একজনকে বেঈমান, বিধর্মী, মুসলমানিরা এরকম করেছেন, তারা এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। একটু সময় লাগবে, অতএব তাদের কিছু সময় দরকার। কিন্তু কেউ সংগঠিত হবে, কেউ ঐক্য তৈরি করবে, সেই জন্য জনগণের ভোটাধিকার, যেটা বহু বছর সেটা বিলম্বিত হয়ে আছে, সেটা অপেক্ষা করবে। সেই জন্য বাংলাদেশের জনগণ একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, সেটা পূরণের জন্য বিলম্ব করবে না করা উচিত? আমরা তো মনে করি যে বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ অলরেডি সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন বলেছে যে তারা ভোটার তালিকা করে ফেলেছেন। এমনকি আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকেও ভোটার করার চেষ্টা করছে। আপনার ভোট করার জন্য আপনার নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের একটা বিধান আছে, সেটাও তারা করেছেন। এবং আগামী 10 তারিখের মধ্যে কোনো অভিযোগ থাকলে জানাতে বলেছেন। এই মাসের মধ্যে সেই কাজটা শেষ হবে বলে আশা করি আমরা। সংস্কার কমিশনের কাজ, ঐক্যমত্য কমিশন যেটা হইল শেষ, সেটারও কাজ প্রায় শেষ। এমনকি জুলাই সনদের যে ড্রাফট আমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা কিছু ভাষাগত ত্রুটি, বাক্য গঠনের যে ত্রুটি কিংবা শব্দ যেটা আরো সঠিক শব্দ হতে পারে সেটা, এছাড়া আর কোনো পরিবর্তন প্রস্তাব আমরা করি নাই। আমরা একমত হয়েছি। এমনকি সেই সনদে এমন প্রতিশ্রুতির কথাও লেখা আছে যে আমরা রাজনৈতিক দলগুলি সেখানে স্বাক্ষর করে বলবো
যে এই সনদে যা বলা থাকবে এগুলো আমরা যেই নির্বাচিত হই আমরা এটা বাস্তবায়ন করবো। আমরা রাজি হয়েছি। তাহলে আপনার নির্বাচনে বিলম্ব কেন? নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে, আমরা আর একটা জিনিস বলেছি যে যারা আমাদের দেশ লুণ্ঠন করেছে, যারা মানুষের উপর এত অত্যাচার নিপীড়ন করেছে, খুন করেছে, তাদের বিচার করতে হবে এবং তাদের বিচার ত্বরান্বিত করার জন্য বহু আগে বলেছিলাম যে আর একটা ট্রাইব্যুনাল করা হোক এবং ইনভেস্টিগেশন অফিসারের সংখ্যা বাড়ানো হোক। আমাদের তখন অনুরোধ রাখা হয় না, পরে রাখা হয়েছে। আরো আগে করলে বিচার আরো ত্বরান্বিত হতে পারত। আমরা চাই সুবিচার হোক, কিন্তু বিলম্বিত বিচার না। সুবিচারের জন্য যত সময় দরকার সে সময় দিয়েই হোক, কিন্তু এত স্পষ্ট এদের অপরাধ, এত স্পষ্ট সব প্রমাণ তাদের বিরুদ্ধে, যেটা নিশ্চিতই বলা যায় যে তাদের কঠোর সাজা হবে, হওয়া উচিত। ওটা আমাদের বড় দাবি একটা। এবং আমরা এটাও বলেছি সংস্কার যেমন চলমান প্রক্রিয়া, বিচারও তেমনি চলমান প্রক্রিয়া। অনেকে বলে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায় তাহলে বিচার বন্ধ হয়ে যেতে পারে কিংবা বিচার বিলম্বিত হতে পারে। যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের কয়জন মানুষ শহীদ হয়েছে, আপনাদের কয়জন নেতা কর্মী গুম হয়েছে, আপনাদের কতজন নেতা কর্মীর বিরুদ্ধে আমাদের নেতা কর্মীদের মতো মামলা হয়েছে। হাবিবুর নবী সোহেলের বিরুদ্ধে 400 বেশি মামলা। এই 5 তারিখেও তো আমিও জেলখানায় ছিলাম। আমার স্ত্রী 4 লিটারে অক্সিজেন চলতেছে, সে অবস্থায় গ্রেফতার করে নিয়ে যাওয়া। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা অভিযোগে কোন অপরাধ না করাও তাকে বছরের পর বছর জেলে আটকে রাখা হয়েছে। তাকে ভুল চিকিৎসা দিয়ে আরো অসুস্থ করে ফেলা হয়েছে। আমাদের নেতা যারা তারাই প্রমাণকে দেশের দায়িত্ব থাকতে বাধ্য করা হয়েছে। তার ভাই আমার প্রমাণ কোকো বস্তুত বিনা চিকিৎসায় মারা গেছে বিদেশের মানে। এই স্বৈরাচার বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সন্তান হারিয়েছেন তাদের অন্যতম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই লড়াইয়ে যারা ভাই হারিয়েছেন তাদের অন্যতম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান। আমরা যারা এত বেশি নিপীড়িত, এত বেশি নির্যাতিত, এত বেশি ক্ষতিগ্রস্ত, আমরা দায়িত্ব পেলে এই অপরাধীদের বিচার বিলম্বিত হবে কিংবা কোনোভাবে বিঘ্নিত হবে, এটা যারা বলে তারা মূর্খ ছাড়া আর কিছু না। তারা মতলববাজ, কারণ তাদের এই বক্তব্যের পেছনে কোন সৎ যুক্তি থাকতে পারে। এই বিচার এই আওয়ামী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আর কারণ আমাদের অভিযোগ সবচেয়ে বেশি, এবং আমরা সবচেয়ে বেশি খুশি হব তাদের সুবিচার। বন্ধুগণ, আগামী দিনগুলি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশটায় সংকট তো শুধু একবার আসে নাই। আমরা 90 ছাত্র গণঅভ্যুত্থান দেখলাম, সেটা একটা স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। দীর্ঘ 9 বছর আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমরাই অব্যাহত লড়াই করেছিলাম। এই 16 বছরও আমরাই আমাদের নেতৃত্বে অব্যাহত লড়াই হয়েছে। অথচ নানা জন নানা কৃতিত্বের দাবি করেন। আমরা প্রত্যেকটা মানুষের অবদানকে গুরুত্ব দিই।
আমরা প্রত্যেকটা রাজপথের সাথী যেত আমাদের শ্রদ্ধা আছে। প্রতিটি শহীদ তিনি কোনো রাজনৈতিক দলের নেতা হন, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন, কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, আর একজন সাধারণ মানুষ হন, একটা রিক্সাওয়ালা, একটা দোকানদার, একটা সাধারণ মানুষ, তারা সবাই আমাদের কাছে সমমর্যাদার সহিত। আমরা তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই এবং তারা সবাই আওয়ামী অপশাসনে অতিষ্ঠ ছিল। তাদের দুর্নীতি অনাচারের ফলে দেশের অর্থনীতি যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, দ্রব্যমূল্য যেভাবে বেড়ে গিয়েছিল, কর্মসংস্থান যেভাবে সংকুচিত হয়েছিল, এর কারণে সাধারণ মানুষ খুব সেই জন্য তারা আন্দোলনে যুক্ত হয়েছে। কাজে আমরা যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারি, আমরা যদি তাদের অর্থনৈতিক উন্নয়নের কাজ করতে না পারি, আমরা যদি তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, আমরা যদি তাদের জন্য শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে না পারি, আমরা যদি তাদের মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে না পারি, তাহলে বৃথায় এই আত্মায়, বৃথায় এত সহস্র মানুষেরা আহত করতে হবে আমাদের। এর পথে অনেক বাধা, এই বাধাগুলি আমাদের অতিক্রম করতে হবে। নানা ষড়যন্ত্র হবে, দেশি বিদেশি ষড়যন্ত্র হবে, সেখানে আমাদেরকে অতিক্রম করতে হবে এবং অতিক্রম করতে হবে ওই চেতনাকে ধারণ করে, যেটাকে ধারণ করে আমরা এই গণঅভ্যুত্থান করেছি, যেটাকে ধারণ করে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম, যেটাকে ধারণ করে আমরা 90 ছাত্র গণঅভ্যুত্থান করেছিলাম। সেটা হল গণতন্ত্র, জনগণের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহিতা এবং এই জবাবদিহিতা করতে হবে যুগ যুগ ধরে। সেটা যাতে না হয় সেজন্য আমাদেরকে সচেতন ভাবে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি লেবার পার্টির আলোচনা সভায় অনেক বক্তা তাদের গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা সেই স্মরণে রাখবেন এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমার সাথে কাজে লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ বিভিন্ন পর্যায়ে লেবার পার্টি, আমাদের সঙ্গে থাকেন লেবার পার্টি সভাপতি যারা ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। আজকে এখানে প্রধান অতিথি উপস্থিত আছেন, আপনারা তাকে সকলেই চেনেন, আমাদের সাবেক শ্রমিক নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, সাবেক রাষ্ট্রদূত, বিএনপির অন্যতম নীতি নির্ধারণী অন্যতম সদস্য, স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, বরিশাল মহানগরের মেয়র, বরিশালের মেয়র, সাবেক হুইপ, সাবেক এমপি, বারবার নির্বাচিত আমাদের বরিশালের অন্য প্রিয় নেতা মুজিবুর রহমান সরওয়ার। আমার পাশে উপস্থিত আছেন, আপনারা সবাই যাকে জানেন, 90 গণ আন্দোলনের অন্যতম সংগ্রামী ছাত্র আন্দোলনের নেতা, সাবেক এটিএস, আমাদের বোলার প্রিয় নেতা, নির্বাচিত সাবেক এমপি নিজাম নাজিমুদ্দিন আলম উপস্থিত আছেন। লেবার পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, অতিথিবৃন্দ উপস্থিত, গণমাধ্যমের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এতক্ষণ আপনারা অনেক বক্তব্য শুনেছেন। আজকে একটা সুন্দর অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা লেবার পার্টি করছে সেটা হলো জুলাইয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান, যেখানে জুলাইয়ের যে অঙ্গীকার, সে অঙ্গীকারটা তারা তুলে ধরেছে। এখানে আমি একটি কথাই বলবো, লেবার পার্টি হলো সেই পার্টি যারা
প্রতিটি সংগ্রামী আন্দোলনে আমাদের অতি দুঃশাসনের সেই পতিতকে নেতার পিছনে তারা কাজ করেছেন, তারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এমনকি জুলাই বিপ্লবে তাদের দুজন নেতা শহীদ হয়েছেন। তাই আজকে আমি প্রথমে যেমন জুলাইয়ে যারা শহীদ হয়েছেন এবং গত 16 বছরে যেসব নেতা কর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে তাদের পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে, সহমর্মিতা জ্ঞাপন করে আমার অল্প কিছু কথা আমি বলছি। আমি বলছি এই কারণে অল্প কথা যে আমার পাশে যিনি আজকে প্রধান অতিথি রূপে আছেন ডক্টর নজরুল ইসলাম খান, তিনি অত্যন্ত সুবক্তা এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে আজকে আমাদের যে অঙ্গীকার, যে আমরা যে গণতান্ত্রিক অভিযাত্রার লক্ষ্যে যে দীর্ঘ সংগ্রাম করেছি, সেই সংগ্রামের অঙ্গীকার উনি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরবেন আমি জানি। সেই জন্য আমি অল্প কথা শুধু এইটুকু বলতে চাই, আমাদের এই সংগ্রাম একদিনের সংগ্রাম নয়। আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি একটা দুঃশাসন, একটা ডাইনি, একটা পতিত সরকারের বিরুদ্ধে, যেটা অবশেষে জুলাই মাসে এসে ছাত্র জনতা, সমস্ত জনতার ক্ষোভ, যারা সেদিন নেমে এসেছিল, শ্রমিক জনতা, ছাত্র, অভিভাবক, নারী, পুরুষ সকলে মিলে সেদিন সেই আন্দোলনটাকে সফল করে তুলেছিল। হ্যাঁ, এখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের ছাত্ররা, আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ। আমরা জানি তরুণ সমাজই, আমাদের ছাত্র সমাজই বারে বারে দেশের যত গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছেন। আপনারা যদি 69 আন্দোলন দেখেন, আপনারা যদি ভাষা আন্দোলন দেখেন, আপনারা যদি 90 গণ আন্দোলন দেখেন, প্রতিবার ছাত্র তরুণ জনতা তারাই কিন্তু নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তারা নেতৃত্ব দিয়ে প্রবীণ নবীনের সমন্বয়ে তারা ফিরে গিয়েছেন এবং সুন্দরভাবে দেশটা যদি পরিচালিত হয় সেই চেষ্টা তারা করেছেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে অনেকে এই নেতৃত্ব কাদের হবে, জুলাই আন্দোলন কার নেতৃত্বে, সেই আমি একটা কথা বলতে চাই, নেতৃত্ব জোর করে আসে না। নেতৃত্ব আমি বললে আমার কাছে চলে আসবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন? একজন অখ্যাত মেজর ছিলেন। তিনি আজকে সারা বিশ্বের নেতা। সারা বিশ্ব আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জানে। কেন জানে? তার কর্মফল। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে ঠিক সঠিক সময়ে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে, বিদ্রোহ ঘোষণা করে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন এবং সমস্ত জাতিকে নিয়ে যুদ্ধ করে বেড়াকে ফিরে গিয়েছিলেন। আবার যখন স্বৈর শাসন দেশকে পতিত অবস্থায় নিয়ে আসে, যখন সকল গণমাধ্যম বন্ধ হয়ে যায়, যখন একদিনের শাসন ব্যবস্থা আবার যখন আসে বাংলাদেশে, তখন সিপাহী জনতা বিপ্লব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। কেন নিয়ে এসেছিলেন? কারণ তারা জানতেন এই সেই সৎ রাজনীতিবিদ, সেই সৎ ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সফলতা ঘরে ঘরে পৌঁছে দেবেন। এবং সেই কারণে মাত্র 3.5 বছরের মধ্যে তিনি তার কর্মযজ্ঞের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি জাতি হিসাবে বিশ্বের বুকে পরিচিত করেছিলেন। দেশের একটি বেগম খালেদা জিয়া আজকে যার নাম সারা বিশ্বে আলোচিত, যিনি একজন আপসীন নেত্রী, তিনি কি করে এই বাংলাদেশের নেতৃত্ব তিনি এত বড় নাম কি করে পেলেন? তার কর্মযজ্ঞের মধ্য দিয়ে, তার আপসীনতার মধ্য দিয়ে, তার কর্মফল দিয়ে। যখন তিনি ক্ষমতায় ছিলেন, দেশকে যেমন উন্নয়নের দ্বারে নিয়ে গেছিলেন, যেখানে নারী, পুরুষ, কৃষক, শ্রমিক সকলের জন্য তিনি কাজ করেছেন, তিনি আপসীন ভাবে নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে একটা স্বৈর শাসকের বিরুদ্ধে আজ পর্যন্ত লড়াই করেছেন। তাই আমি আমার তরুণ ভাইদের বলবো, একটা কথাই বলবো, নেতৃত্ব জোর করে আসে না, নেতৃত্ব আসে কর্মফলের উপর দিয়ে, কর্মযজ্ঞের মধ্যে দিয়ে। আমরা স্বীকার করছি, আপনাদেরকে স্যালুট জানাই, অবশ্যই জানাই,
আপনারা বুক পেতে দিয়েছিলেন। আমার তরুণ ভাইরা, আমার ছাত্র ভাইরা সেদিন বুক পেতে দিয়েছিল বলে আমার এমনকি শিশুরা পর্যন্ত ঘরে বসে নিরাপদ থাকতে পারে নাই। এমন অবস্থা একটা ডাইনি শাসন অবস্থা করে ফেলেছিল, এই দেশকে রক্তে রঞ্জিত করেছিল। আপনাদের রক্তের উপর দিয়ে, শহীদ পরিবারের রক্তের উপর দিয়ে আমরা এই শ্রেষ্ঠ অর্জন আমরা আবার পেয়েছি। আমরা একের পর অর্জন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা কিন্তু সংগ্রাম করে চলেছি। 54 বছরে আপনি দেখেন বারে বারে স্বৈর শাসন পতনের জন্য আমরা আন্দোলন করেছি এবং বিজয় লাভ করেছি। প্রতিবারে আমাদের তরুণ এবং ছাত্র সমাজ সেই সঙ্গে তারাই দিয়েছেন নেতৃত্ব, আমরা সাথে ছিলাম। এই যে এক তরুণ নেতৃত্ব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সুদূর লন্ডনে বসে কিভাবে সারা বাংলাদেশকে একত্রিত করে, বিএনপিকে একত্রিত করে, অন্যান্য রাজনৈতিক দলকে একত্রিত করে, এই আমার পাশে লেবার পার্টি আছেন, আজকে যারা এই সমাবেশ করছেন, আমাদের আরো সমমান অনেক দল আছেন যারা সবাই এত গণতান্ত্রিক অভিযান